ঘুম থেকে উঠে আম্মুর মুখে একটা কথা শুনে কারেন্টে শর্ট খাওয়ার মতো ধাক্কা খেয়ে অবলা প্রাণের মতো বসে আছি। আমি তি, পুরো নাম কিম টায়ং। সকাল সকাল ঘুম থেকে টেনে তুলে আমার মা বলল, আজকে নাকি আমার বিয়ে, কেমনটা লাগে? বয়স মাত্র 18 গণ্ডি পার করলাম, অনেক কান্না পাচ্ছে। আব্বু আম্মুকে অনেক বোঝালাম, কিন্তু শুনলই না আমার কথা। নিজের রুমে বসে আছি, এমন সময় আমার ছোট বোন জিমিন আর আমার চাচাতো বোন আয়ু, যে আমার বয়সী, দুইজন নাচতে নাচতে আমার কাছে এসে বসলো। আপারে দুলাভাই কি হ্যান্ডসাম মাইরি, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। হ্যাঁ রে দে, দুলাভাই সেই হ্যান্ডসাম। এক কাজ কর না আয়ু, তুই বিয়েটা করে নে। হ্যাঁ, আব্বু আম্মু দিলে করে ফেলতাম, কিন্তু দুলাভাইয়ের আব্বু আম্মু তো তোকে পছন্দ করেছে। তুই চাইলে আমি বড় আম্মুর সাথে কথা বলতে পারি। ধুর, কি যে বলিস, উনি আমার দুলাভাই হিসেবে ঠিকই আছে। আপা, তুই কি দেখবি দুলাভাইকে? না, আমার দরকার নেই, তুই দেখ। দুলাভাই কিন্তু আর্মি অফিসার, হাইটটা 6 ফুটের কাছে চলে যাবে, আর ফিগারটা তো জাস্ট ওয়াও। কি 6 ফুট? জানিস আপা, যখন শুনলাম বয়স 29 বছর, আমি তো ভেবেছিলাম একটা বুড়া টাকলু বুড়িওয়ালা লোক জুটবে তোর কপালে। কিন্তু যখন দেখলাম, ও মাই আল্লাহ, তোর জায়গায় আমি থাকলে নাচতে নাচতে বিয়ে করে নিতাম। তোর লেকচার দেওয়া শেষ হলে সামনে থেকে সর। আরে শোন না আপা, ততক্ষণে জিমিনকে ঠেলে রুম থেকে বেরিয়ে গেছি আমি। বাড়িটা হালকা করে সাজানো হয়েছে, ছোটখাটো আয়োজনের কাছের মানুষ আত্মীয়দেরকেও বলা হয়েছে। আমি বিরক্তি নিয়ে গিয়ে দাঁড়ালাম আম্মুর সামনে। কি হয়েছে তে, কিছু বলবি? হ্যাঁ, কথা আছে। বল, কি বলবি? আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি মা, ওই রকম একটা লম্বা বইরাট টাওয়ারের সাথে আমার বিয়ে দিয়ে বিদায় দিতে চাইছো? তুই কি তাকে দেখেছিস? না, জিমিনাই বলল। একবার ছেলেটাকে দেখ, তুইও না পছন্দ করে থাকতে পারবি না। আমার দরকার নেই আম্মু, একটাবার ভেবে দেখেছো ওই রকম একটা 6 ফুট লম্বা মানুষের পাশে আমার মতো 4 ফুট 2 ইঞ্চি মেয়েকে কেমন মানাবে? সামান্য কারণে তুই বিয়ে করবি না? ছেলে যখন চাইছে, তোর সমস্যা কোথায়? ওই ছেলের চয়েস দেখি সাংঘাতিক খারাপ। আম্মু কিছু বলে ওঠার আগেই ওনার ফোনটা বেজে উঠলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, এখন কল দিলেন যে, কিছু হয়েছে? জি, বৌমার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তে, এই নে কথা বল। আমি কি বলবো? ধর ফোনটা, আমার অনেক কাজ আছে। আমার হাতে ফোনটা দিয়ে আম্মু হন হন করে চলে গেল। এখন কি বলবো আমি? আস্তে আস্তে ফোনটা কানে নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছিলাম, তোমাকে অনেক ধন্যবাদ মা, সেদিন তুমি না থাকলে হয়তো খুব খারাপ কিছু হয়ে যেত। আমি কিছু বুঝলাম না, তবুও চুপ রইলাম। তোমার মতো মেয়েকে যদি আমি আমার বাড়ির বউ করতে পারি, তাহলে অনেক খুশি হব। আন্টি, আপনার ছেলে অনেক লম্বা, তাতে কি হয়েছে? দেখুন আন্টি, আমি ওনার থেকে অনেক বেশি শর্ট। সকালে অফিস যাওয়ার সময় আমি ওনার টাই বেঁধে দিতে পারবো না। জাঙ্কুক একজন আর্মি অফিসার, ওর কোনো অফিস নেই, তাই তোমাকে টাই বাঁধতে হবে না, এটা নিয়ে চিন্তা করো না। ওনার কথা শুনে আমি টাস্কি খেয়ে গেলাম, আর বুঝলাম আমার হবু বরের নাম জাঙ্কুক। নিজেকে সামলে আবার বললাম, আমরা দুইজন যখন একসাথে হাঁটবো, লোক গসিপ করবে, এটাতে ওনার খারাপ লাগবে। আর উনি যখন বর্ডারে যাবে, তখন ওনার কপালে চুমু খাওয়ার সৌভাগ্যটুকু আমার হবে না। কোনো সমস্যা নেই, ওয়াইএসএল হিল জুতা পরাবো তোমাকে, তারপর সবকিছু করতে পারবে। ঠিক আছে মা, সাবধানে থাকো। আমরাও রেডি হইনি, একমাত্র বৌমা আনতে যাবো বলে কথা। জি। কথা শেষ হয়েছে? আম্মু, আমি এই বিয়ে করতে চাই না। কেন? তুই কাউকে ভালোবাসিস? বয়ফ্রেন্ড আছে তোর? আম্মু, কি সব বলছো তুমি? আমি কাউকে ভালো টালোবাসি না, আর ওইসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডও আমার নেই। তাহলে বিয়ে কেন করবি না? বয়ফ্রেন্ড থাকলে ভেবে দেখতাম। আম্মু, কোনো বয়ফ্রেন্ড নেই বলে তুমি বিয়ে দিয়ে দেবে আমাকে? দেখ মা, ওনারা বৃদ্ধ মানুষ, বাড়ির একমাত্র বউ হিসেবে তোর হাত আমাদের কাছে চেয়েছে। ছেলেকে বিয়ে দিয়ে তারপর ওনারা হজে যাবেন, আমরা ওনাদের কথা ফেলতে পারিনি। কিন্তু আমি কেন? বাড়িতে আমার বয়সী আরো একটা মেয়ে ছিল। কিছুদিন আগে একটা বৃদ্ধকে হসপিটালে নিয়ে যেয়ে তুই তোর প্রাণ বাঁচিয়েছিলি, কৃতজ্ঞতা স্বরূপ তোকেই লাগবে এখন ওনাদের বৌমা হিসেবে।
তাই তুই এবার মেনে নে, ছেলে ভালো পরিবারও ভালো। আমি আর কিছু বললাম না, সোজা নিজের রুমে চলে এলাম। কিছুদিন আগে এক বৃদ্ধকে রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। প্রেশার হাই হয়ে যাওয়ার কারণে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। কৃতজ্ঞতা স্বরূপ একটা কিটক্যাট চকলেট দিলে খুশি হতাম। বিয়ে ভাঙার জন্য কি অশ্লীল কথাটাই না বলে ফেললাম ওই মহিলা, মানে আমার হবু শাশুড়ির সাথে। একটা বয়ফ্রেন্ড থাকলে আজকে বিয়েটা ভেঙে ফেলতে পারতাম। কি বড় সুযোগ মিস করে গেলাম। ছি দিয়েছি, 18টা বছর পার করে ফেললি, একটা প্রেম করতে পারলি না। রাত 12টার কাটা পেরিয়ে একটা ছুঁই ছুঁই বাসর ঘরে বসে আছি। সদ্য বিবাহিত স্বামীর কোনো খোঁজ নেই। এখনো আসছে না কেন? এখন আমার প্রচুর ভয় করছে। তাহলে উনি কেউ বিয়েতে রাজি ছিলেন না? দুজনকেই জোর করা হয়েছে এই বিয়েতে। আচ্ছা, উনি কি এসে আমি ঘর থেকে বের করে দিবে? ওয়েট, আমি কেন বের হব? এটা আমারও রুম, আমারও অধিকার আছে। আমার এসব ভাবার মাঝে খট করে দরজাটা খুলে গেল। উনি এসে গেছে এটা ভাবতেই শরীরটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠল। উনি সোজা এসে আমার সামনে বসলেন। শোনো মেয়ে, বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। বাড়িতে থাকো, খাও, সব করো, কিন্তু স্বামীর অধিকার চেও না। আর যদি স্বামীর অধিকার চাও তাহলে বাড়ির দরজা খোলাই আছে। ওনার কথা শুনে আমি থম মেরে বসে রইলাম। বিয়ের প্রথম রাতে স্বামীর মুখে এইসব কথা শুনে কি নিজেকে ঠিক রাখা যায়? তবুও তার সামনে নিজেকে কঠিন করে বললাম, আপনাকে বিয়ে করতে বাধ্যটা কি আমি করেছিলাম? মুখে মুখে তর্কও করতে পারো দেখছি। শোনো মেয়ে, আমার বাড়িতে থাকতে গেলে মুখে মুখে তর্ক করা যাবে না। হ্যালো মিস্টার, এটা আমারও বাড়ি। আচ্ছা, কবে থেকে? যখন থেকে আপনার নামে কবুল পড়েছি তখন থেকে। স্ত্রী বলে মানতে যখন পারবেন না, বিয়ে করতে গেলেন কেন? তুমি নিজেই বলো না, তোমার মতো এত পিচ্চি আর শর্ট মেয়েকে কি আমার সাথে যায়? তো আপনাকে কে বলেছে আমাকে বিয়ে করতে? আপনার সাথে মানাবে অমন একটা বড় আর লম্বা মেয়ে খুঁজে বিয়ে করতেন। খোঁজার দরকার নেই, অলরেডি আছে আমার গার্লফ্রেন্ড। ওর উচ্চতা ও সুন্দরতার কাছে তুমি কিছুই না। আমার জিএফ তো পুরো ক্যাটরিনা কাইফের মতো। এই, আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার তুলনা করছেন কেন? আল্লাহ যথেষ্ট সুন্দরী বানিয়েছে আমাকে। এবার উনি আমাকে ভালো করে দেখতে লাগলো। যথেষ্ট সুন্দরী আছো তুমি, শুধু একটু বেশি শর্ট। তবুও আমার জিএফ এর ধারে কাছে যেতে পারোনি। আমার জিএফ তো পুরো ক্যাটরিনা কাইফ। আপনার ওই ক্যাটরিনা কাইফের মতো জিএফ কে ছেড়ে আমাকে কেন বিয়ে করলেন? এটা বলতে বলতে আমার সুটকেস থেকে নিজের জামা বের করতে লাগলাম। আব্বু আম্মু পরের সপ্তাহে হজে যাবেন, তাই ওনাদের কথা আমি ফেলতে পারিনি। বাধ্য হয়ে করেছি বিয়েটা। তুমি তো চাইলে আটকাতে পারতে, তুমি কেন আটকাওনি? আপনি যেমন বাধ্য হয়েছেন, আমিও বাধ্য হয়েছি। বিয়ে ভাঙার কম চেষ্টা করিনি আমি। আর আপনার আব্বু আম্মু হজ করে বাড়ি ফিরলে আমাকে ডিভোর্স দিয়ে আপনার ওই ক্যাটরিনা কাইফকে বিয়ে করে নিয়ে আসেন। এটা বলে ওয়াশরুমে চলে গেলাম। আমাকে যেসব কথা শুনতে হবে তা আমি আগে থেকেই জানতাম, তাই নিজেকে তৈরি করে রেখেছিলাম। এখন অনেক কান্না পাচ্ছে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সুটকেস থেকে ফোন, হেডফোন বের করে বেডের এক কোণে শুয়ে পড়লাম। তুমি এখানে শুয়েছো কেন? তো কোথায় শুবো? সোফায় শুবে, এটা আমার বেড। আপনার ইচ্ছে গেলে আপনি যেতে পারেন, আমার সোফায় ঘুম হবে না। এখন আমি অনেক টায়ার্ড, সো ডোন্ট ডিস্টার্ব মি। এই বলে ফোনে একটা ইংলিশ গান চালিয়ে হেডফোন কানে গুঁজে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে আছি। কম বেশি একটু আধটু ইংলিশ বুঝি, আর বুঝি আর না বুঝি ইংলিশ গানগুলো আমার সেই ভালো লাগে। এখন অনেক রাগ হচ্ছে, আর রাগ উঠলে আমার প্রচন্ড খিদে পায়। তাছাড়া সেই দুপুরে 2 লোকমা ভাত খাইয়েছিল মা, তারপর আর কিছু খাওয়া হয়নি। হুট করে মনে পড়লো ওনার বলা কথাটা, ওনার জিএফ ক্যাটরিনা কাইফের মতো দেখতে। লাইক সিরিয়াসলি, ক্যাটরিনা কাইফ তো এখন বুড়ি হয়ে গেছে, ওনার জিএফও তাহলে। আর স্থির থাকতে পারলাম না, কান থেকে হেডফোন খুলে উঠে বসলাম। উনি বেডের এক কোণে উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। শুনছেন? এই যে ঘুমিয়ে পড়েছেন। আবার কি হলো? আমার একটা প্রশ্ন ছিল। আমার সময় নেই। আরে শুনুন না, আর কোনো কথা বলবো না। বিরক্তি নিয়ে উঠে বসলেন উনি। কি হয়েছে বলো? আপনি বললেন আপনার গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফের মতো দেখতে, কিন্তু ক্যাটরিনা কাইফ তো বুড়ি হয়ে গেছে। তার মানে আপনার গার্লফ্রেন্ডও বুড়ি? ভারী অসভ্য মেয়ে তো তুমি। ওনার কথা শুনে শুয়ে পড়লাম। আর কিছু বলার ইচ্ছা নেই আমার, অনেক খিদে পাচ্ছে, ঘুমও আসছে না। এই মেয়ে শুনছো? আমার একটা নাম আছে। কি নাম তোমার? লাইক সিরিয়াসলি, আপনি আমার নাম জানেন না? না জানি, কবুল করার সময় শুনেছিলাম। তো নাম ধরে রাখুন। এই যে মিস কিম টায়ং, শুনছেন?
প্রথমত মিস নয় মিসেস, দ্বিতীয়ত কিম নয় জেওন, আর তৃতীয়ত তাইয়ং থেকে শুধু তে বলে ডাকতে পারেন। বাদ দাও তো, তুমি কি কোনো ধরনের গেম খেলতে পারো? কি খেলবেন? তুমি খেলতে চাও? ঘুম আসছে না। কেন? আজকে রাতকে ঘুমানোর যে ঘুম আসবে। আচ্ছা, তুমি বাসো করতে চাও? আপনাকে বলেছি? তোমার কথা শুনে তাই মনে হলো। ফালতু বকা বাদ দিয়ে ঘুমান। এই না, চলো তাস খেলি। তাস? খেলাই চাই। খেলতে পারো? হ্যাঁ পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি জিতলে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে, আপনি জিতলে আপনি যা বলবেন আমি তাই করব। ওকে ডান। খেলা শুরু হলো। প্রথমেই আমি জিতে গেলাম, দ্বিতীয়তেও আমি জিতলাম। বাহ, খুব পারদর্শী দেখছি তুমি। আর কি কি খেলা জানো? প্রায় সব খেলাই জানি। ইন্টারেস্টিং। আমি তাস খেলাতে এতটাও পারদর্শী নই। যাই হোক, বলো এখন আমাকে কি করতে হবে? হয়েছেটা কি? তাড়াতাড়ি বলো। এবার আর বলতে পারছি না, অনেক খারাপ লাগছে। কিভাবে বলি? আমি জানতাম আমি জিতবো, আর আমি জিতলে ওনাকে দিয়ে খাবার আনাবো, কিন্তু এখন তো বলতেই পারছি না। কিছু না, মানে মানে কিছু না, কিছুই করতে হবে না। এটা বলে শুয়ে পড়লাম। উনি অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর কিছু না বলে শুয়ে পড়লো। ঘুম আসছে না, প্রচন্ড খিদে পাচ্ছে। খিদের চোটে কিছুতে স্থির থাকতে পারছি না। এই মেয়ে, মানে তে। আমি আস্তে আস্তে চোখ খুললাম। এটা খেয়ে নাও। উনি হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হলাম, উনি কিভাবে বুঝলো আমার খিদে পেয়েছে? তাড়াতাড়ি উঠে বসলাম। উনি খাবারের প্লেটটা হাতে দিয়ে বললেন, খিদে পেয়েছে বলতে পারতে। আমি কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করলাম। আমার খাওয়া শেষে উনি প্লেটটা নিয়ে চলে গেল। না, যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না মানুষটা। দ্বিতীয়বারের মতো মুগ্ধ হলাম। প্রথম দেখায় উষ্টা খেয়ে পড়ে গেছি। এত সুন্দর আমার হাজবেন্ড, আমি মনে হয় অনেক ভাগ্য নিয়ে জন্মেছি। তারপরে ব্যবহারে অনেক রাগ হয়েছিল, এখন আবার মুগ্ধ হলাম। উনি আসার আগে শুয়ে পড়লাম। সকালে ফোন বাজার শব্দে ঘুম ভাঙলো। আম্মু কল দিয়েছে। হ্যালো। এখনো ঘুমাচ্ছিস তে? ওঠ, সকাল 9টা বাজতে চললো। মায়ের কথা শুনে লাফিয়ে উঠে বসলাম। কল কেন দিয়েছো? মেয়েকে তো বিদায় করে দিয়েছো, আর কল করার দরকার নেই। এখনো রাগ করে আছিস? না, রাগ করবো কেন? তোমাদের দায়িত্ব তোমরা পালন করেছো, এখন খোঁজ না নিলেও চলবে। রাগ করিস না মা, ওনারা অনেক ভালো, তুই অনেক ভালো থাকবি। তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও আম্মু। এই সপ্তাহটা থেকে যা মা, তোর শ্বশুর শাশুড়ি হজ করতে চলে যাবে, তখন আসিস। ফোন রাখো, আর কল দেবে না। মায়ের উপর রাগ করে কলটা কেটে দিলাম। উনি রুমে নেই, হয়তো আগেই উঠে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সোফায় বসে আছে আমার শ্বশুর শাশুড়ি। আমাকে দেখে কাছে ডাকলে আমি এগিয়ে গেলাম। বসো মা। আমি ওনার পাশে বসলাম। কি খাবে বলো? চা খাবো। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। না না, আমি বাড়িতে রোজ নিজেই চা বানিয়ে খাই। আপনি বসুন, আমি করছি। এটা বলে উনিকে বসিয়ে দিলাম। তারপরে কিচেনে চলে গেলাম। কিছুক্ষণ পরে 3 কাপ চা নিয়ে ফিরে এলাম। বাহ, তুমি দেখি ভালোই চা বানাতে পারো। আপনাদের ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। যাক বাবা, অনেক নার্ভাস হয়ে পড়েছিলাম ওনাদের ভালো লাগবে কিনা। চা খাওয়া শেষে আমার শাশুড়ি আমার হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে বললেন, তুমি এই বিয়েতে খুশি তো মা? ওনার কথা শুনে আমি মুখ ফুটে কিছু বলতে পারলাম না। মনে মনে আফসোস হতে লাগলো, যদি এটা কাল জিজ্ঞেস করতো তাহলে কি খুব বড় পাপ হয়ে যেত? কাল যদি একটাবার জিজ্ঞেস করতো, আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। দেখো মা, আমি জানি আমার ছেলেটা অনেক রাগী, তোমাকে মেনে নিতে পারেনি। না না, তেমন কোনো বিষয় না আন্টি। আন্টি বলে ছোট করো না, আজ থেকে আমরা তোমার আর এক বাবা মা। আবারও নার্ভাস হয়ে গেলাম। কোনো ভাই বা আপুর ছেলে মেয়েদেরকেও শখ করে বাবা মা বলিনি, নিজের আব্বা আম্মু ছাড়া। দেখো মা, তুমি হয়তো ভাবছো আমরা তোমাদের দুইজনের জীবন নষ্ট কেন করলাম। একটু ভেবে দেখো, কিছুই নষ্ট হয়নি, সবই শুরু হয়েছে। জাঙ্কুক যে মেয়েকে পছন্দ করতো, জেনি। আমরা জেনির সঙ্গে ওকে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু খোঁজ নিয়ে দেখি মেয়েটা ভালো না, না ব্যবহার ভালো আর না চরিত্র। আমরা জীবনে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। আমাদের প্রথম এবং শেষ সন্তান জাঙ্কুক। বিয়ের 12টা বছর পেরিয়ে গেছে, তবু কনসিভ করতে পারিনি। এটার জন্য মানুষের মুখে কম কটু কথা শুনতে হয়নি আমাকে। শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে দিতে চেয়েছিল। এটা শুনে কষ্ট পেলেও পরে মনকে বুঝিয়েছিলাম আসলেই তো তার কি দোষ, আমার জন্য সে কেন বাবা ডাক শুনতে পারবে না। আমি আমার স্বামীকে বললাম বাবা মায়ের দেখা মেয়ের সঙ্গে বিয়ে করে নিতে, কিন্তু সে রাজি হয়নি। শেষ পর্যায়ে আমাকে আর আমার স্বামীকে বাড়ি থেকে বের করে দিল, কারণ ওনাদের ছোট বৌমা প্রেগনেন্ট ছিল।
এলো আমার মতো অপায়া ছায়া পড়লে নাকি কোনো ক্ষতি হয়ে যাবে। আমরা বাড়ি ছাড়ার পরের বছর জাঙ্কুক আমার পেটে এলো। জাঙ্কুকের পরে আর সন্তান নেওয়ার সাহস হয়নি আমার। অনেক কষ্টে তাকে জন্ম দিতে পেরেছি, আবার সন্তান নিলে তার যত্ন করতে গিয়ে জাঙ্কুককে কষ্ট দিয়ে ফেললে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অনেক কষ্টের আর শখের সন্তান যে আমার জাঙ্কুক। সেই জাঙ্কুককে আমি কিভাবে অমন একটা উগ্র বেপরোয়া অশ্লীল মেয়ের হাতে তুলে দিই বলো? এই শেষ বয়সে কি ছেলের বউয়ের হাতে মার খেয়ে আবার বাড়ি ছাড়বো? কোথায় যাব, কি করব? ওনার কথা শুনে কষ্টে আমার চিৎকার করে কান্না করতে মন চাইছে। এত কষ্ট নিয়ে ওনারা এত দূর আসতে পেরেছেন, আর আমি সামান্য এতটুকুতেই বলছি আমার জীবন নষ্ট হয়েছে। ছি। আমার ছেলেটা আমাদের উপর রাগ করে আছে, এতে আমাদের কিছুই করার নেই। আমরা শুধু ওর ভালোটাই চাই। তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, তুমি পারবে আমার ছেলেকে ভালো রাখতে, কি পারবে না? ওনার কথা শুনে এবার সত্যি সত্যি কান্না করে দিলাম। আমার শাশুড়ি আমাকে জড়িয়ে নিল। একজন নারী চাইলে সব পারে, যেমন কারো জীবন আগুনে পুড়িয়ে ধ্বংস করার ক্ষমতা রাখে, তেমন নিজের সর্বোচ্চ দিয়ে কারো জীবন সর্বসুখে পরিণত করার ক্ষমতা রাখে। জন্মের পরে নারী বাবা মায়ের রাজকন্যা, আদরের দুলালে, বিয়ের পরে স্বামীর আমানত, তার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। পরপুরুষের ছোঁয়া পেলে নারী তখনই হয়ে যায় কলঙ্কিনী। কাল তোমাদের কবুল বলার আগ পর্যন্ত যিনি আমার ছেলের প্রেমিকা ছিল, কিন্তু মাত্র একটা শব্দ 3 বার উচ্চারণ করার ব্যবধানে যিনি এখন আমার ছেলের প্রেমিকা না। তোমার স্বামীর পরকীয়া হয়ে গেছে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কিন্তু স্বামীর জান্নাতের চাবিকাঠি হলো স্ত্রীর মুখে তার জন্য মাত্র কিছু শব্দ। তাই তোমার অবশ্যই উচিত নিজের স্বামীকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনা। সংসারের সাথে ঝামেলা হবে, ভুল হবে, ভুলগুলোকে শুধরে নেওয়ার নামই হলো নারী। শোনো মা, হতে পারে আমার ছেলে অনেক রাগী গম্ভীর, কিন্তু ওই রাগী গম্ভীর জীবন জাঙ্কুক বলে মানুষের মাঝে লুকিয়ে আছে বাচ্চা স্বরূপ এক ছোট্ট কুকি। তুমি ওর মন জিততে পারলে রানী হয়ে যাবে, আর যদি এসব ছোটখাটো কারণে ছেড়ে চলে যাও আমার ছেলেটার জীবন শেষ হয়ে যাবে। তুমি আমার ছেলেটাকে বাঁচাও, নিজের স্বামীকে ভালো পথে আনো। আমি বাকরুদ্ধ। একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা কিভাবে বলে? আমি মুগ্ধ হয়েছি ওনার প্রতিটা কথায়। ওনার হাতটা নিজের মুঠোয় নিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে আমি ফিরিয়ে আনবো, তার মন জয় করব, তাকে আগলে রাখবো। সে আমার স্বামী, তার প্রতি আমি অধিকার খাটাবো, কখনো ছেড়ে যাব না। আপনি আমার উপর বিশ্বাস রাখুন। আমার কথাই মনে হয় উনি সন্তুষ্ট হলেন। শ্বশুর শাশুড়ির মুখে হাসি ফুটিয়ে উঠে গেলাম রান্নার উদ্দেশ্যে। শাশুড়ি মা আমাকে রান্না করতে দেবে না। আমিও বলেছি যে আমি এখন এই বাড়ির বউ, সবার খেয়াল রাখা আমার কর্তব্য। আমি এসে গেছি, এখন আপনার ছুটি। দুপুরে রান্নাবান্না শেষ করে রুমে এসে গোসল করে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম আমার গুণধর স্বামী বাড়ি ফিরেছি। আমার মুখের দিকে একবার তাকিয়ে রুমের দিকে চলে গেল। আমি ডাইনিং এ খাবার জোগাড় করছি, তার মধ্যেই উনি ফ্রেশ হয়ে চলে এলেন। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় একটু ভয় পেলাম। উঠে বসে পানি খেলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 1:40। রুমটা কেমন অচেনা লাগলো। পরে বুঝলাম এখন তো আমি আমার শ্বশুর বাড়ি। উনি রুমে নেই। এত রাতে কোথায় গেল? বেডে হেলান দিয়ে বসে আছি, হঠাৎ লক্ষ্য করলাম কেউ কথা বলছে। শব্দ অনুসরণ করে সেদিকে এগিয়ে গেলাম। করিডোরে দাঁড়িয়ে জাঙ্কুক ফোনে কথা বলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে এলাম। খারাপ লাগছে, কিন্তু কেন? উনি যাই করুক, তাতে আমার কেন খারাপ লাগবে? আমি তো ওনাকে ভালোবাসি না। স্বামী বলে তাই নাকি? হয়তো হবে। মায়ের মুখে শুনেছি কবুল বলার পর মুহূর্তে স্বামী নামক মানুষটার প্রতি এক অন্যরকম মায়া চলে আসে। সকালে আবেগের বসে শাশুড়ি মাকে তো বলেই দিলাম সব ঠিক করে দেব, কিন্তু আসলে কি করব আমি? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এমন করে 3টা দিন কাটিয়ে ফেলেছি আমি আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়িকে ভালো মানুষ বললে ভুল হবে, ওনারা অসম্ভব রকমের ভালো মানুষ। শুধু স্বামীটা হিটলার জুটেছে। সকাল 10টা, রান্নার জোগাড় করছি, এমন সময় আমার গুণধর স্বামী আমাকে ডেকে উঠলো। আমি অবাক, আমাকে ডাকলো নাকি ভুল শুনলাম? খুব প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলেন না উনি। একটু তাড়াতাড়ি আসো। আসছি। তাড়াতাড়ি রুমে গেলাম, দেখলাম উনি রেডি হচ্ছেন। কোথাও যাচ্ছেন? বলুন, কি বলবেন? মা বলছিল যেন তোমাকে একটা ফোন কিনে দিই, তোমার ফোনটা নাকি পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আমি ঠিক আছি, আমার ফোন লাগবে না। এটা আমার দেখার বিষয় না, আমাকে কিনে দিতে বলেছে, আমি কিনে দেব। আপনি এটা পরে বাইরে যাচ্ছেন? কেন, কিছু হয়েছে? শার্টটা চেঞ্জ করে নিন। কেন, এই শার্টটাতে কি প্রবলেম? এমন গু কালার শার্ট পরে কেমন লাগছে? কি কালার শার্ট? গু কালার? লাইক সিরিয়াসলি এমন কোনো কালার আছে বলে তো আমি জানতাম না। ভালো লাগছে না তাই বলেছি। এবার চেঞ্জ করবেন কিনা করবেন না এটা আপনার বিষয়। আমার কথা শুনে উনি আলমারি থেকে 2টা শার্ট বের করলেন, একটা কালো, অন্যটা স্কাই কালার। বলো কোনটা পরবো? আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকলাম। বলো তাড়াতাড়ি। আমি হাত বাড়িয়ে কালো শার্টটা দেখালাম। উনি চেঞ্জ করে কালো শার্টটা পরে নিল। এবার ঠিক আছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। এটা আমার ফোন, রেখে গেলাম। ভালো লাগলে এটা নিও, না হলে আমি নতুন কিনে দেব।
এটা বলে উনি ফোনটা রেখে বেরিয়ে গেলেন। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, উনি এখনো বাড়ি ফিরলো না। অনেক টেনশন হচ্ছে আমার। কিন্তু আমার কেন টেনশন হচ্ছে? উনি যেখানে ইচ্ছে সেখানে যাক, যা ইচ্ছে তাই করুক। ঘুম করে বুঝলাম আমার পাটা ধরে কেউ বসে আছে, চোখ খুলতে পারলাম না। এবার মানুষটা চিৎকার করে কান্না করতে লাগলো আমার পা ধরে। আমি ধরফড়িয়ে উঠে বসলাম। জাঙ্কুক আমার পা ধরে বসে আছে আর মা মাফ করে দাও মাফ করে দাও করছে। এই কি করছেন? পা ছাড়ুন। মা গো, মা আমার ভুল হয়ে গেছে, মা আমারে মাফ করে দাও মা। জাঙ্কুক কি করছেন? আমি আপনার মা হলাম কবে? গাঞ্জা খেয়ে আছেন নাকি? উনি আমার পা ছেড়ে দিয়ে আমার মুখের দিকে তাকালেন। ওনার চাহনি দেখে আমার কেমন সময় লাগলো। তুমি মা না? তাহলে তুমি কে? আমি আমি আপনার বউ। বউ? আমি বিয়ে করলাম কবে? এটা বলে এগিয়ে এসে আমার মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। না, তুমি আমার মা। আমি আপনার মা নই, আপনার বউ। আপনি ড্রিঙ্ক করেছেন? ড্রিঙ্ক? সেটা আবার কেমন জিনিস? অ্যালকোহল গিলে যখন নিজেকে ঠিক রাখতে পারেন না, গিলতে যান কেন? আমি কিচ্ছু গিলিনি মা, আমি কিচ্ছু গিলিনি, সত্যি বলছি। আমি না তোমার গুড বয়। আমি আপনার মা নই বলছি না। মা, তুমি আমাকে বকা দিলে মা, তুমি আমাকে বকা দিলে। এটা বলতে বলতে উনি বেডে ধপাস করে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করে রইলেন, চুপ করে রইলেন। আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই জুতোটা খুলে পাশে রেখে দিলাম। হুট করে উনি উঠে বসলেন, আমার মুখোমুখি হয়ে বললেন, তুমি আমাকে বকা দিলে মা। চুপ করুন, চুপ করুন, এমন চিৎকার করবেন না। আপু আম্মু শুনতে পেলে কি মনে করবে? তুমি আমাকে বকা দিয়েছো। শুনুন, শান্ত হন, আমার কথাটা শুনুন। আমি আপনার স্ত্রী, আর স্ত্রীকে মা বললে আল্লাহ পাপ দেয়। তুমি আমার স্ত্রী, কিন্তু স্ত্রী মানে কি? উফ আল্লাহ, স্ত্রী মানে বউ। বউ? তুমি আমার বউ? এটা বলে আবার এগিয়ে এসে আমার চোখে মুখে হাত দিয়ে দেখতে লাগলেন। কিন্তু আমার বউ এত ছোট কেন? মানে ড্রাঙ্ক অবস্থায়ও আমাকে অপমান করতে ছাড়লো না, বেয়াদব পোলা কোথাকার। বউ তুমি অনেক সুন্দর, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি তো জেনে। এটা বলেই আটকে গেলেন, বেডের কোণে ফ্লোরে বসে পড়লেন। না, আমি কাউকে ভালোবাসি না, আমি ওকেও ভালোবাসি না। ওনার একটা হাত নিজের মুঠোয় নিয়ে বললাম, কি হয়েছে আপনার? আমাকে বলুন। আমার খুব কষ্ট হচ্ছে বউ। কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন, আমি কষ্ট কমিয়ে দেব। আমার কথা শুনে উনি আমার হাতটা ওনার বুকে রাখলেন। আমি কেঁপে উঠলাম। আমার এখানে প্রচন্ড ব্যথা করছে বউ, তুমি ঠিক করে দাও, আমি সহ্য করতে পারছি না। ওনার মুখে বারবার বউ ডাক শুনতে আমার কেমন জানি লাগছে, ভালো লাগছে আবার লজ্জাও লাগছে, শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। বউ ঠিক করে দাও। আমি ওনার বুকে হাত বুলিয়ে দিতে লাগলাম। হুট করে উনি আমার বুকে মুখ গুজে আমাকে জড়িয়ে ধরলেন। আমি কেঁপে উঠলাম, নিঃশ্বাস আটকে গেল। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছে এসেছি। হৃৎপিণ্ড বোধহয় এবার খুলে পড়ে যাবে। বউ তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিবে? ওনার এমন আদরে কণ্ঠে আমি না করতে পারলাম না। দেব। এটা শোনা মাত্র উনি আমাকে ছেড়ে ফ্লোরে লম্বা হয়ে শুয়ে পড়লেন। আমার কোলে মাথা রেখে আমার কোমরটা জড়িয়ে ধরলেন। আমি আস্তে আস্তে ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এমন সময় কিছু একটা ভাইব্রেটের আওয়াজ পেলাম। এবার ওপর তাকালাম, পরে দেখলাম টেবিলের উপর ফোনটা বাজছে। হাতে নিয়ে দেখলাম স্ক্রিনে জেনি নাম ভাসছে। ফোনটা অফ করে দিলাম। নিশ্চয়ই মেয়েটা কিছু করেছে, আর উনি ড্রিঙ্ক করে এসে এমন করছেন। এটা ভাবতেই অনেক রাগ হলো। সকালে ফোনটা উনি টেবিলের উপর রেখে গেছে, আমি একবার হাতে নিয়েও দেখিনি। কেটে গেছে প্রায় অনেকটা দিন। সেদিনের পরে আমাদের সম্পর্ক আগে যেমন ছিল তেমন আছে, শুধু উনি একটু বেশি চুপচাপ হয়ে গেছেন। আজকে আমার শ্বশুর শাশুড়ির ফ্লাইট, একটু পরে ওনারা বের হবেন। আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে বসে আছি। কয়েকদিনে মানুষটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। আমার পরিবারও আছে, আমার শ্বশুর শাশুড়িকে বিদায় জানাতে এসেছে। দুপুরে শ্বশুর শাশুড়ি বের হওয়ার পরে আমি বিকালে আমার আব্বু আম্মুর সঙ্গে আমার বাবার বাড়ি চলে আসছি। জাঙ্কুককে আসতে বলা হয়েছিল, কিন্তু সে আসেনি। আসার সময় আমি তার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, অথচ আমাকে বিদায়ও জানায়নি। আমিও চলে এসেছি, দরকার নেই তার বিদায় জানানোর। আমি বাবার বাড়ি চলে এসেছি আজ 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমার স্বামী নামক মানুষটা কি করছে, কেমন আছে, আমি কিছুই জানি না। 1 সপ্তাহে একটা কল দেওয়ার প্রয়োজন মনে করেনি। আমার কল দেওয়ার ইচ্ছা গেছে, কিন্তু আমি কিভাবে দেব? তার নাম্বার যে আমার কাছে নেই, আমার ফোনও নেই। সে তো একবার পারতো মায়ের নাম্বারে কল দিতে, তাও সে দেয়নি। দরকার নেই কল দেওয়ার। আমি কি ওনাকে মিস করছি? ধর, কেন মিস করব? আমি কি ওনাকে ভালোবাসি নাকি যে মিস করব? মনে হয় সত্যিই মিস করতেছি।
বিকালে করিডোরে দাঁড়িয়ে এসব ভাবতেছি আর মায়ের ফোনটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি শুধু একটা কলের আশায়। যদি একটা কল আসে, যদি একটা কল আসে, এসব চিন্তা করতে করতে হুট করে জিবিন আমাকে ডেকে উঠলো, আপা আবারে তাড়াতাড়ি আয়। আমি ছুটে গেলাম সেদিকে। কি হয়েছে? দুলা ভাই আসছে। আমি তাকালাম সেদিকে। সত্যি তো, আমি মিস করছি বলে চলে এলো নাকি নিজেও আমাকে মিস করতেছিল? আমার আম্মু আমার জামাই অপহরণে ব্যস্ত। আমি এগিয়ে গেলাম সেদিকে। কি মনে করে এলেন? কিছুই মনে করে আসিনি, কিছুই মনে করিনি বলেই তো এসেছি। ফাজলামি করেন আমার সাথে? ফাজলামি কেন করব? অনেক টায়ার্ড, একটু ফ্রেশ হব। রুমে আসুন। উনি আমার সাথে আমার রুমে এলেন। রুমে এসে আমার হাতে একটা ছোট মতো ক্যারি ব্যাগ দিলেন। এইটা কি? খুলে দেখো। এটা বলে উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি ব্যাগটা খুলে দেখলাম একটা মোবাইল। আমি অবাক হয়ে গেলাম, এত দামি মোবাইল! আল্লাহ! এবার মনে হচ্ছে আসলেই উনি আমাকে মিস করতেছিল। কল দিতে পারেননি কারণ নাম্বার ছিল না, তাই ফোন সাথে করে নিয়েই এসেছে। ফোনটা ওপেন করলাম, না কোনো পাসওয়ার্ড নেই। কল লিস্টে গেলাম, একটাই নাম্বার আছে, তাও আবার ভদ্র জামাই বলে সেভ করা। আমি অবাক হলাম, ভদ্র জামাই? কে ভদ্র জামাই? কল লাগালাম নাম্বারটাতে। মোবাইলে আগে থেকে সিম কার্ড লাগানো ছিল। টেবিলের উপর ওনার ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম অসভ্য বউ বলে সেভ করা আছে। কত বড় হিটলার হলে আমার নাম্বারটা এই দিয়ে সেভ করে রাখে। রাগে কটমট করছি, এমন সময় উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। মুখ মুছতে মুছতে আমার কাছে এগিয়ে এসে আস্তে করে বললেন, শোনো। বলুন। অনেকদিন ভালো খাবার খাওয়া হয়নি। রেস্টুরেন্টের খাবার খেতে খেতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। প্লিজ আজকে কিছু আমার মন মতো করে খাওয়া। খিদের চোটে আমার নাড়ি চো চো করতেছে। সিরিয়াসলি আপনি এখানে ভালো মন্দ খেতে এসেছেন? কেন? আমি কি ভাবছিলাম আর কি হলো, অসভ্য বলা। এটা বলে রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে চলে গেলাম। দেখি কি ভালো মন্দ করে আমার গুণধর স্বামীকে খাওয়াতে পারি। সেদিনের পরে 2 দিন কেটে গেছে। আজকে সকালে হুট করে উনি আমাকে বললেন আমাকে এক জায়গায় নিয়ে যাবেন। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, আমাকে নিয়ে উনি বাইরে বের হবেন? দুপুরে খাওয়া দাওয়ার পরে খুশির চোটে নাচতে নাচতে গিয়ে রেডি হয়ে নিলাম। একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি পরছি। গুণধর স্বামীর সঙ্গে প্রথমবার ঘুরতে যাব, একটু সবকিছু ঠিকঠাক করে তো নিতেই হবে। একটা YSL হিল জুতা পরলাম যাতে ওনার সঙ্গে একটু মানানসই হয়, কিন্তু পাশে গিয়ে দেখি সেই আমি খাটো মানুষ, খাটোই রয়ে গেলাম। সুন্দর লাগছে, শুধু হাইটটা একটু বেশি শর্ট হয়ে গেছে। আমি যাবো না, আপনি যান। আরে আর বলবো না, সরি। চলো। তারপর দুজন বেরিয়ে পড়লাম। ছোটখাটো একটা পার্টির আয়োজন, ফ্রেন্ড পার্টি। পার্টিতে পৌঁছে শুনি এখানে জরিনা খালা নামক আমার গুণধর হিটলার লম্বা টাওয়ার মতো স্বামীটার ক্যাটরিনা কাইফও উপস্থিত আছেন। জেনি এখানে আছে শুনে উনি চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি আটকে দিয়েছি। সব ঠিকঠাক। জেনি নামক মেয়েটাকেও দেখলাম। না, আসলে মেয়েটা অনেক সুন্দর। ওর কাছে নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। ওয়েস্টার্ন ড্রেস পরে সুন্দর করে মেকআপ করে এসেছে। জাংকুক তার কিছু ফ্রেন্ডের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। তার মধ্যে একজন ছিল সুগা, যাকে আমি বিয়ের দিনেও দেখেছিলাম। জাংকুক আমাকে রেখে একটু ওপারের দিকে গেছে। আমি সুগা ভাইয়ের সাথে কথা বলছি। মূলত সুগা ভাইয়া জেনির বিষয়ে কথা বলছিলেন। কয়েকদিন আগেই সুগা ভাইয়া একটা জাংকুককে ভিডিও দেখিয়েছিলেন। সেটাতে জেনি বলছে সে জাংকুককে বিয়ে করবে, জাংকুকের সম্পত্তি নিজের নামে করে নেবে, তারপর ছুঁড়ে ফেলবে জাংকুককে। কোনো একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, সম্ভবত ওটা জেনির আরো একটা বয়ফ্রেন্ড। জেনি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল। ভিডিওটা দেখে আমার জেনি নামক মেয়েটার প্রতি প্রচন্ড ঘৃণা এলো। এমন সময় ডান সাইডের করিডোর থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনে সুগা ভাইয়া সেদিকে এগিয়ে গেল। পার্টিতে থাকা প্রতিটা মানুষ সেখানে আছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম জেনি আর জাংকুকের ঝগড়া লেগেছে। আমি আর এগোলাম না, দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। এক পর্যায়ে জেনি জাংকুকের গালে থাপ্পড় বসালো। জাংকুক কিছুই বললো না। ঝগড়া কমার বদলে বেড়ে চলেছে। দাঁড়িয়ে দেখছি সব। ভাবি, তুমি ছাড়া কি ওদেরকে থামাতে পারবে না? প্লিজ চলো। আমি গিয়ে কি করবো ভাইয়া? ওদেরকে থামানো দরকার। হুট করে জেনি জাংকুকের গালে আবারও থাপ্পড় বসাতে চাইলে আমি গিয়ে হাতটা ধরে নিলাম। এই মেয়ে, তুমি কে? তোমার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? এটা বলার আগে বলুন আপনার সাহস কিভাবে হয় আমার স্বামীর গায়ে হাত তোলার? ওনার পারিবারিক শিক্ষা আছে বলে আপনি বেঁচে যাচ্ছেন, নয়তো এক কাপড়ে আপনার গালা তখনই লাল হয়ে যেত। হোয়াট? তুমি জাংকুকের বউ? হাউ ফানি! জাংকুক, তুমি আমাকে ছেড়ে এমন একটা পিচ্চি মেয়েকে বিয়ে করেছো? এতে আপনার সমস্যা? তুমি আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, আবার বলছো সমস্যা? লম্বায় শুধু তালগাছ হয়েছেন, বুদ্ধিটা বেগুন গাছে ঝুলিয়ে রেখে গেছেন। এই মেয়ে, কি বলতে চাইছো? কেমন ভালোবাসা আপনার যে অন্য কাউকে বিয়ে করে নিল আর আপনি কিছুই করতে পারলেন না? তুমি আমাদের মাঝে চলে এসেছো। ওকে ফাইন, এখানে সবার সামনে দাঁড়িয়ে যদি উনি বলেন যে উনি আপনাকে চান, তাহলে আমি বিনা বাক্যে প্রস্থান করব।
জাঙ্কুক, বেবি তুমি বলে দাও তুমি আমাকে চাও, তারপর আমরা অনেক দূরে চলে যাব। বলো জাঙ্কুক। বাসি না, আমি তোকে ভালোবাসি না, চলে যা আমার জীবন থেকে। জেনি কিছু বলতে না পেরে আমাকে থাপ্পড় মারার জন্য হাত উঠায়। আমার গালে পড়ার আগে কেউ একজন হাতটা ধরে নিয়ে থাপ্পড়ের আওয়াজে কোলাহল থেমে যায়। জেনি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, তুমি এইটুখানি একটা গাইয়া মেয়ের জন্য আমার গায়ে হাত তুললে? শি ইজ মাই ওয়াইফ, হতে পারে পেচ্ছি, কিন্তু সে জেওন জাঙ্কুকের অর্ধাঙ্গিনী। গাইয়া কাকে বলছিস, যেখানে তার স্বামীর কোনো কিছুর অভাব নেই? তোর মতো এমন ছোট একটা ড্রেস পরে শরীর দেখালেই কি স্মার্ট হওয়া যায়? আমি পাগল ছিলাম যে তোর অভিনয়ে ডুবে গেছিলাম। আমার কষ্ট তুই কখন এসে জিজ্ঞেস করেছিস? বলেছিস আমার কেন কষ্ট হচ্ছে? অথচ আমি তোকে ভালোবেসে ওকে অবহেলা করেছি, তোর জন্য কষ্ট পেয়েছি। তখন ওই অবহেলিত মেয়েটি আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমার কোথায় কষ্ট হচ্ছে, সে নাকি সবকিছু ঠিক করে দেবে। তখন তুই কোথায় ছিলি? আমি তোর অ্যাটিটিউড দেখে তোর প্রেমে পড়েছিলাম। ভালো কখনো বাসিনি আমি, সেটা আমি সেদিন বুঝেছি যেদিন রাতে তোর এই পারফেক্ট অভিনয়ে কষ্ট পেয়ে ড্রিঙ্ক করে মাতলামি করছিলাম। তখন এই পিচ্চি মেয়েটাই আমাকে সামলেছিল। আমি মাতাল অবস্থায় ফ্লোরে শুয়ে পড়েছিলাম। আমাকে যখন হাজার বলে বেডে তুলতে পারিনি, তখন এই পিচ্চি মেয়েটাও সারা রাত আমার মাথাটা নিজের কোলে রেখে ফ্লোরে বসেছিল। আমি তোকে ভালোবাসলে কখনো অন্য কারো হতাম না। ভালোবাসা কি, মায়া কি, সেটা আমি সেদিন বুঝেছি যেদিনের সকালে আমি চোখ খুলে দেখেছিলাম আমি কারো কোলে মাথা রেখে শুয়ে আছি। কারো একটা হাত আমার বুকে, অন্যটা মাথায়। চোখ খুলে দেখেছিলাম তার ঘুমন্ত মায়াবী মুখটা, যেটা আমি তার আগে কখনো লক্ষ্য করিনি। এতটুকু বলে থামলেন উনি। আমার কাছে এসে বললেন, সরি, আই এম রিয়েলি সরি, ইটস ওকে। আমার কথাটা শেষ হওয়া মাত্র উনি আমার হাতটা ধরে বললেন, সরি গাইস, আমাদের জন্য তোমাদের সব নষ্ট হয়ে গেল, আমরা আসছি, লেটস এনজয়। জাঙ্কুক, যাস না প্লিজ। সরি ভাই। এটা বলে আমার হাত ধরে ওখান থেকে বেরিয়ে এলেন। হাত ছাড়ুন, এটা বলে ওনার থেকে হাতটা ছাড়িয়ে নিলাম। তে, একটাবার আমার কথাটা শোনো। আর কত অপমান করবেন আমায়? হুট করে কেন এলেন আমার জীবনে? না আসলেই পারতেন। চলে যান আমার জীবন থেকে, লিভ মি অ্যালোন, ডোন্ট ফলো মি। এটা বলে রিকশায় উঠে চলে এলাম। আমাকে একা দেখে আম্মু অনেক প্রশ্ন করেছে, কিন্তু আমি জবাব দিতে পারিনি। সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। কান্নায় বুক ভেঙে আসছে আমার। কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হবে? একটা সুন্দর সাজানো গোছানো সংসার চেয়েছিলাম, ধ্বংস হয়ে গেল আমার জীবনটা। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে নিলাম। মনটা হালকা হওয়া দরকার। সেদিনের এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু সেই মানুষটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, যাকে আমি প্রতিনিয়ত মিস করছি, যার শূন্যতা আমার বুক পুড়িয়ে দিচ্ছে। বারবার কল দিচ্ছি তার নাম্বারে, কিন্তু ফোন অফ। আর নিজেকে আটকে রাখতে পারলাম না। রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই বাড়ির উদ্দেশ্যে। বাড়ির গেটে তালা দেওয়া। দারোয়ান আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, জানতে পারলাম উনি 5 দিন হয়ে গেল বাড়ি ফেরেননি। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটছি, ফোনটা বের করে আবারও একবার কল দিলাম, এখনো সুইচ অফ। কি মনে করে একবার গ্যালারিতে গেলাম, সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠলো আমার গুণধর স্বামীর কয়েকটা ছবি। কয়েকটা ছবি যখন বর্ডারে ছিল তখন তুলেছি মনে হয়, আর কয়েকটা সিম্পল। ছবিগুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করা। আমি এতদিন লক্ষ্য করিনি। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কোথায় আপনি? ফিরে আসুন, অনেক মিস করছি তো আপনাকে। হুট করে একটা কথা মাথায় এলো, উনি কি বর্ডারে গেছেন? মনকে সান্ত্বনা দিতে চাইলাম, কিন্তু উনি বর্ডারে গেলে দারোয়ান আঙ্কেল জানতেন অবশ্যই। আরও একটা দিন পেরিয়ে গেল। বিকালে করিডোরে বসে আছি, সাথে আয়ু। ফোন বাজার শব্দে দৌড়ে রুমে গেলাম। স্ক্রিনে ভেসে আছে ভদ্র জামাই। জানটা ফিরে পেলাম। হ্যালো, কোথায় আপনি? কেমন আছেন? ফোন বন্ধ কেন আপনার? আমার কথা কি আপনার একটুও মনে পড়েনি? তাই শান্ত হও, আমাকে কিছু বলতে দাও। আপনাকে ছাড়া আমার কষ্ট হচ্ছে। ভিডিও কল দিই? আচ্ছা। তারপর কল কেটে ভিডিও কল দিলেন উনি। কোথায় আছেন আপনি? গেস করো। এই আপনি হসপিটালে? কি হয়েছে আপনার? তেমন কিছু না, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তেমন কিছুই হয়নি। কি, মাথায় ব্যান্ডেজ করা দেখতে পাচ্ছি, আর বলছেন কিছু হয়নি? কোন হসপিটালে আছেন আপনি? আমি এখনই যাব। বিদ্যাসাগর হসপিটাল। আমি এখনই আসছি। তে, ক্ষুধা লেগেছে। ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। ফোন রেখে মায়ের সাহায্য নিয়ে ওনার পছন্দের কিছু ডিশ বানিয়ে নিলাম। সন্ধ্যায় সোজা হসপিটাল। আপনি বললেন ছোটখাটো কিছু হয়েছে, কিন্তু এত কাটা 2টা পা চাঙ্গে তুলে বসে আছেন আপনি, এটা আপনার ছোটখাটো লাগলো? তেমন কিছুই হয়নি আমার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। কিভাবে হয়েছে এসব? কবে হয়েছে? 6 দিন আগে রাত্রেবেলা তোমাকে ফিরিয়ে আনার জন্য বেরিয়েছিলাম। তারপর ট্রাক এসে। চুপ করুন, আর বলবেন না, আমি আর শুনতে পারবো না। ওনার বুকে মুখ গুজে কান্না করে দিলাম আমি। কান্না বন্ধ করতে, আমি তো বেঁচে আছি। আমি আপনাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি। আমার অনেক ক্ষুধা লাগছে বউ।
ওনার কথা শুনে আমার অনেক মায়া লাগলো। ওনাকে খাইয়ে দিলাম। 1 সপ্তাহ পরে ওনাকে বাড়িতে নিয়ে আসলাম। হাতে মাত্র 3 মাস। ওনাকে সুস্থ করতে হবে। আমি সারাক্ষণ ওনার আশেপাশে থাকি। কখন কি দরকার লাগে, আবার বেশি পাকনামি করতে গিয়ে ব্যথা না পাই। প্রায় অনেকটা দিন কেটে যায়। উনি এখন অনেকটা সুস্থ। মাথার কাটা, হাতের কাটা প্রায় সব শুকিয়ে এসেছে। কিছুদিন পরে পায়ের প্লাস্টার খুলতে যাব। এটা নিয়ে দুজনেই অনেক এক্সাইটেড। ওনাকে নিয়ে আমি নিচের রুমে থাকি, কারণ আমি একা ওনাকে হুইল চেয়ারে নিয়ে নিজেদের রুমে কিভাবে যেতে পারবো। সারাদিন হুইল চেয়ারে বসে আমার পেছন পেছন ঘুরঘুর করেন উনি। আমার শ্বশুর শাশুড়ি ফিরতে আরো 1.5 মাস লাগবে। মাঝে মাঝে কোম্পানির কাজও কিছু আমাকে সামলাতে হয়। দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি ফ্লোরে বসেছিলাম। উনি সোফায় বসে আমার চুল আঁচড়ে দিচ্ছিলেন। এমন সময় বৃষ্টির আভাস পেয়ে দৌড়ে ছাদে চলে গেলাম জামা কাপড় তুলতে। সেগুলো তুলে নিচে চলে এলাম। মনে মনে ভাবলাম, উনি এখনো নিজে থেকে চেষ্টা করছে না পা তোলার, তাই ওনার থেকে একটু দূরত্ব রেখে মাথা ঘোরা নাটক করে পড়ে গেলাম ফ্লোরে। তে জাঙ্কুক ওঠার চেষ্টা করছে। এক পর্যায়ে সোফা থেকে নিচে পড়ে যায়, তবুও হার মানে না। প্রায় 5 মিনিট দ্বিধাদ্বন্দ্ব শেষ করে উঠে দাঁড়ায়। ছুটে আসে আমার কাছে, আমার সামনে এসে আবারও পড়ে গেলেন। তে, এই তে, ওঠো, কি হয়েছে তোমার? তে। আমি জানতাম উনি আসবে, কারণ উনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। এবার নিজে থেকে চেষ্টা করলে অবশ্যই সফল হবে। আমি চুপ রইলাম, কি করে এটা দেখার জন্য। আমাকে ডেকে যখন উনি কোনো সাড়া পেল না, তখন আবার উঠে দাঁড়ালো। ফোনের কাছে এগিয়ে গিয়ে কাকে যেন কল করবে, আমি উঠে বসেছি। উনি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন। তে, তে, তুমি ঠিক আছো? আবার ফোন রেখে আমার কাছে এলেন। আমি ঠিক আছি জাঙ্কুক। তুমি হাসছো? আমি ভয় পেয়ে গেছিলাম। জাঙ্কুক, আপনি হাঁটতে পারছেন? আসলে উনি আমাকে জড়িয়ে নিয়ে বললেন, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ানোর জন্যই করেছিলাম। অসভ্য মেয়ে কোথাকার। না, আমি ভালো মেয়ে। আমি অসভ্য মেয়ে না, অসভ্য বউ। ডক্টর এসে ওনাকে চেক আপ করে গেছেন। কিছুদিন উনি রেস্টে থাকলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সরি বউ, আমার অনেক ভুল হয়ে গেছে। থামুন আপনি, বাচ্চাদের মতো কান্না করছেন কেন? তুমি আমার কাছে শ্রেষ্ঠ বউ। আমি তোমাকে অনেক ভালোবাসি বউ। আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। দিন ভালো যাচ্ছে। জাঙ্কুক পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আজকে অফিসে গেছে। অনেক কাজ আছে। বাবা মা ফিরে এলে ওনাকে বর্ডারে যেতে হবে। দুপুরে আমি গোসল করে টাওয়াল জড়িয়ে রুম থেকে বের হয়েছি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতেছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, আপনি কখন এসেছেন? ওনার চাহনিতে আমার সারা শরীর কেঁপে উঠলো। উনি আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসছেন। আমিও পিছিয়ে যাচ্ছি। আমার পেট দেওয়ালে ঠেকে গেল। আমি চমকে উঠলাম। উনি এগিয়ে এসে আমার 2 দিকে দেয়ালে হাত রাখলেন। মুখটা কাছে এনে বললেন, সরি বউ, I can't control myself. I want so badly. আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিলেন। আমি ফ্রিজ হয়ে গেলাম। কিস করার সাথে কামড় বসাচ্ছে। ব্যথায় কুকিয়ে উঠছি আমি, তবুও ছাড়ছে না। সাথে তার হাতও স্থির নেই। জাঙ্কুক, তোমার এটা এত সফট। I would like to taste your milk. না, প্লিজ। উনি আমার কোনো কথা না শুনে টাওয়ালটা খুলতে চাই। আমিও আটকে দিলাম। এবার কান্না করে দেবো আমি। উনি আমার মুখের দিকে তাকালেন। বুঝলেন আমি নার্ভাস, তাই আমাকে ছেড়ে দিয়ে দরজা জানালা লাগিয়ে লাইট অফ করে আবার ফিরে এলেন আমার কাছে। কোলে তুলে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দিলেন। জাঙ্কুক, আস্তে। যেমন লম্বা হিটলার, ওটাকেও তেমন বড় করেছেন। আমি পারবো না নিতে, দূরে সরুন। বেবি গার্ল, তেমন কিছুই করবো না। হালকা করে ঘষা দিয়ে আস্তে করে ঠেলে দেবো। জাস্ট একটু ব্যথা লাগবে, একটু। জাঙ্কুক, বের করুন ওটাকে। আমি সহ্য করতে পারছি না। কিছুক্ষণ সহ্য করো বেবি, তারপর সব ঠিক হয়ে যাবে। বিলিভ মি, তুমিও ফিল করবে। এটা আমার ফার্স্ট টাইম জাঙ্কুক। আই নো, আমি জেন্টাল থাকার চেষ্টা করছি, বাট পারছি না।